তোমাদের মধ্যে অনেকেই হয়তো দুধ, মেয়োনিজ, বাটার, আইসক্রিম খেতে ভালোবাসো। আবার ডেইলি লাইফে অনেকে হয়তো ময়শ্চারাইজারও ইউজ করো। এই সমস্ত সাবস্টেন্স যে কোলয়েডের উদাহরণ তা তো তোমরা অলরেডি জানো, কিন্তু তোমরা কি জানো এই ধরনের কোলয়েডকে আমরা ইমালশন বলি। তাহলে চলো এই ইমালশন সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা ইমালশনের ডেফিনিশনটি দেখে নেব। এবার এই ইমালশনকে কিভাবে প্রস্তুত করবে চলো সেটা জেনে নিই। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে ইমালশনের ক্ষেত্রে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই তরল। পরস্পর মেশে না এমন দুটি তরলকে খুব ভালো করে ঝাঁকালে ইমালশন পাওয়া যায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই এইভাবে উৎপন্ন ইমালশনকে কিছুক্ষণ রেখে দিলে তরল দুটি আলাদা হয়ে যায়। এই জন্য দুটি অমিশ্রণীয় তরলের সঙ্গে একটি তৃতীয় পদার্থ যোগ করে আলোড়নের দ্বারা ইমালশন উৎপন্ন করা হয়। এই তৃতীয় পদার্থটিকে ইমালশন কারক বা ইমালসিফাইং এজেন্ট বলা হয়, যা ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি করে। এই ইমালশনগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়: জলে তেল জাতীয় ইমালশন এবং তেলে জল জাতীয় ইমালশন। প্রথমেই আসা যাক জলে তেল জাতীয় ইমালশনের কথায়। এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ জলের সঙ্গে অল্প পরিমাণ তেল মিশিয়ে ঝাঁকালে জলে তেল জাতীয় ইমালশন উৎপন্ন হয়। দুধ, ভ্যানিশিং ক্রিম ইত্যাদি হলো জলে তেল জাতীয় ইমালশনের উদাহরণ। দুধের মধ্যে তরল চর্বির সূক্ষ্ম কণা জলে বিস্তৃত থাকে। এক্ষেত্রে কেসিন ইমালশন কারক হিসেবে কাজ করে। এবার আসা যাক তেলে জল জাতীয় ইমালশনের কথায়। এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ তেলের মধ্যে অল্প পরিমাণ জল মিশিয়ে ঝাঁকালে তেলে জল জাতীয় ইমালশন তৈরি হয়। মাখন, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম ইত্যাদি হলো তেলে জল জাতীয় ইমালশনের উদাহরণ। মাখনের মধ্যে জলের সূক্ষ্ম কণাগুলি চর্বির মধ্যে বিস্তৃত থাকে। আবার কোনো ইমালশন তেলে জল জাতীয় নাকি জলে তেল জাতীয় তা জানার জন্য কতগুলি পরীক্ষা রয়েছে। চলো এই পরীক্ষাগুলি জেনে নিই। প্রথম পরীক্ষাটি হলো লঘুকরণ পরীক্ষা। এই পরীক্ষার জন্য কোনো একটি ইমালশনের নমুনার সঙ্গে সামান্য পরিমাণ জল মিশিয়ে ঝাঁকানো হলে দেখা যাবে যে কোনো আলাদা স্তর তৈরি হয়নি, শুধুমাত্র ইমালশনটির লঘুকরণ ঘটেছে। তাহলে বলা যায় যে এই নমুনাটি জলে তেল জাতীয়। অন্যদিকে ইমালশনের নমুনার সঙ্গে যুক্ত জল যদি আলাদা স্তর গঠন করে তাহলে বুঝতে হবে এই নমুনাটি তেলে জল জাতীয়। এরপর আসা যাক রঞ্জক পরীক্ষার কথায়। এই পরীক্ষাটির জন্য ইমালশনের নমুনার সঙ্গে তেলে দ্রাব্য রঞ্জক পদার্থ মেশানো হলো। যদি ইমালশনের প্রায় সবটাই রঙিন হয়ে যায় তাহলে নমুনাটি তেলে জল জাতীয়। কিন্তু যদি ইমালশনের মধ্যে রঙিন তরল বিন্দু দেখা যায় তাহলে বুঝতে হবে নমুনাটি জলে তেল জাতীয়। এরপর আসা যাক তড়িৎ পরিবাহিতা পদ্ধতির কথায়। এর জন্য প্রথমে প্রদত্ত ইমালশনের নমুনাটির তড়িৎ পরিবাহিতা পরিমাপ করা হলো। এরপর ওই ইমালশনের সঙ্গে সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মিশিয়ে আবার তড়িৎ পরিবাহিতা পরিমাপ করা হলো। যদি দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে প্রদত্ত ইমালশনটি
জলে তেল জাতীয়। কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতার মান অতি সামান্য বৃদ্ধি পায়, তাহলে প্রদত্ত ইমালশনটি তেলে জল জাতীয়। এবার জলে তেল ও তেলে জল জাতীয় ইমালশনের পার্থক্যটা তোমরা দেখে নাও। এই ইমালশনের আবার কিছু প্রপার্টি রয়েছে, যেমন ইমালশনের বিস্তৃত দশার তরল বিন্দুগুলির আকার সলের বিস্তৃত দশার কণাগুলির আকারের থেকে বড় হয়। আবার ইমালশনকে উত্তপ্ত করে বা সেন্ট্রিফিউজ প্রক্রিয়ার মাধ্যমে উপাদান তরলগুলিতে আলাদা করা যায়। এছাড়াও কোলয়েডের মতো ইমালশনও টিন্ডাল প্রভাব, ব্রাউনীয় গতি, তড়িৎ সঞ্চালন ও তঞ্চন ধর্ম দেখায়। আজকের ক্লাসের শুরুতেই আমরা ইমালসিফাইং এজেন্টের কথা বলেছিলাম। এই ইমালশন কারক বা ইমালসিফাইং এজেন্ট কাকে বলে সেটা তো তোমরা অলরেডি জানো। এবার চলো এই ইমালসিফাইং এজেন্ট কিভাবে কাজ করে সেটা জেনে নিই। ইমালশন কারক যৌগের অণুতে একটি দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল এবং ওই শৃঙ্খলের এক প্রান্তে একটি ধ্রুবীয় গ্রুপ থাকে। ধ্রুবীয় অংশটি জল আকর্ষী এবং হাইড্রোকার্বন অংশটি জল বিকর্ষী প্রকৃতির। কোনো উপযুক্ত ইমালশন কারক যৌগকে তেল জল সিস্টেমে যোগ করলে ওই যৌগের অণুগুলি তেল জলের আন্তঃপৃষ্ঠে এমনভাবে অ্যারেঞ্জড হয় যাতে ধ্রুবীয় অংশটি জলের মধ্যে ও হাইড্রোকার্বন অংশটি তেলের মধ্যে থাকে। এইভাবে তেল জলের আন্তঃপৃষ্ঠে ইমালশন কারক অধিশোষিত হয়ে তেল ও জলের আন্তঃপৃষ্ঠটান হ্রাস করে। ফলে বিস্তৃত দশার কণাগুলি আর একসাথে সংযুক্ত অবস্থায় থাকতে পারে না, যার ফলে ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এবার ইমালসিফিকেশন ও ডি-ইমালসিফিকেশনের ডেফিনিশনটা তোমরা দেখে নাও। আজকের ক্লাসের শুরুতেই তোমরা বিভিন্ন সাবস্টেন্স দেখেছিলে, যেগুলি ছিল ইমালশনের উদাহরণ। এছাড়াও ইমালশনের আরও কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। চলো সেগুলো আমরা স্ক্রিনে দেখে নিই। তাহলে তোমরা দেখতেই পেলে সাবান বা ডিটারজেন্টের ক্লিনিং অ্যাকশন ইমালশন গঠনের মাধ্যমে সম্পন্ন হয়। তোমরা কি জানো এই সাবান বা ডিটারজেন্টের মধ্যে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ থাকে? এবার চলো এই পৃষ্ঠতল সক্রিয় পদার্থের ডেফিনিশনটা দেখে নিই। এই ধরনের যৌগের অণুগুলি অ্যামফিফিলিক জাতীয় হয়। এই জাতীয় অণুর গঠনে একটি অংশ জল বিকর্ষী এবং অপর অংশ জল আকর্ষী। জল বিকর্ষী অংশটিকে টেল ও জল আকর্ষী অংশটিকে হেড বলা হয়। এই হাইড্রোফোবিক অংশটি সাধারণত 8 থেকে 18টি কার্বনযুক্ত হাইড্রোকার্বন শৃঙ্খল এবং হাইড্রোফিলিক অংশটি আয়নীয় বা পোলার গ্রুপ দিয়ে তৈরি। জল আকর্ষী পোলার গ্রুপের প্রকৃতি অনুযায়ী পৃষ্ঠতল সক্রিয় যৌগগুলিকে 3টি ভাগে ভাগ করা যায়: অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ, ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ এবং অআয়নিত পৃষ্ঠতল সক্রিয় যৌগ। প্রথমেই আসা যাক অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগের কথায়। জলীয় দ্রবণে এই ধরনের যৌগগুলির অণুর বিয়োজন ঘটে পৃষ্ঠতল সক্রিয় আয়ন উৎপন্ন হয়, যেখানে উৎপন্ন আয়নের পোলার গ্রুপটি নেগেটিভলি চার্জড হয়। এবার আসা যাক ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগের কথায়। জলীয় দ্রবণে এই ধরনের যৌগগুলির অণুর বিয়োজন ঘটে পৃষ্ঠতল সক্রিয় আয়ন উৎপন্ন হয়, যেখানে উৎপন্ন আয়নের আয়নীয় বা পোলার গ্রুপটি পজিটিভলি চার্জড হয়। এরপর আসা যাক অআয়নিত পৃষ্ঠতল সক্রিয় যৌগের কথায়। এই ধরনের যৌগগুলি
জলে আয়নিত হয় না। এদের জল আকর্ষী অংশটি হাইড্রক্সি ইথিলিন গ্রুপ দিয়ে তৈরি। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে নিম্ন গাঢ়ত্বে পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলির জলীয় দ্রবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মতো আচরণ করে, কিন্তু দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করতে থাকলে একটি নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে জল বিকর্ষী হাইড্রোকার্বন অংশগুলি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং জোটবদ্ধ হয়ে মিসেল গঠন করে। দ্রবণে পৃষ্ঠতল সক্রিয় পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকলে তীব্র তড়িৎ বিশ্লেষের দ্রবণের মতো তুল্যাঙ্ক পরিবাহিতার মান ক্রমশ কমতে থাকে এবং সিএমসিতে এই মানের দ্রুত হ্রাস ঘটে। একইভাবে সিএমসিতে অন্যান্য ধর্ম যেমন অভিস্রবণ চাপ, পৃষ্ঠটান ইত্যাদির মানেরও হ্রাস ঘটে। তাহলে আজকের ক্লাসের আলোচনা থেকে তোমরা বুঝতেই পারলে যে ইমালশন ও পৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলি কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে।